ভাই বোন বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে আমি জালাল খান আমার ব্যক্তিগত পক্ষ থেকে অত্র এলাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাই এক রস প্রীতি শুভেচ্ছা। প্রিয় সুধী, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা যিনি 1936 সালে বগুড়া জেলার বাগমারি গ্রামে মনসুর রহমান ও জাহানারা খাতুনের গর্ভে দ্বিতীয় সন্তান হিসেবে কমল নামে যে শিশুটি বাংলার মাটিতে ভূমিষ্ঠ হয়েছিলেন, যিনি হাঁটি হাঁটি পা পা করে 1952 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন, যিনি 1971 সালে চট্টগ্রাম খালরঘাট বেতার কেন্দ্র থেকে জীবনের ঝুঁকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার উপকার, গণতন্ত্রের নায়ক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি
সর্বদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সৌদি, নাটক সমাজের দর্পণ, ড্রামা ইজ দ্য মিরর অফ সোসাইটি। বাস্তব জীবনের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই প্রতিটি শিল্পী এবং কলা কৌশলীদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই যাত্রাপালা। মোরা এক বৃত্তির দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যাহার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ লাগে বাংলার চিরচারিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতির ধারক বাহক যাত্রাপালাকে নিয়ে যাই সফলতার শীর্ষে। অশ্লীলতা নামক বর্বরতাকে চিনে নেই, তাকে ফিরে দেই তার সেই চিরচেনা রূপ যা আজও মানুষকে হাসায়, আজও কাঁদায়, আজও আকৃষ্ট করে। প্রিয় সুধী, আজকে আমাদের সাথে অভিনয় রয়েছেন রাফেট ট্রাপ ড্রাগন এম এ সালাম, দুর্ধর্ষ খলনায়ক পূর্বতলা থেকে আগত আজিজুল হক, নান্দাইল থেকে আগত শামসুল হক। আমাদের সাথে অভিনয় রয়েছেন এটিএম নাজিমউদ্দিন, রয়েছেন তামজিদ আলম, রয়েছেন খায়রুল আলম টিটু, আনোয়ার হোসেন প্রিন্স একলাস। আমাদের সাথে অভিনয় রয়েছেন মুজাম্মেল হক। আমাদের সাথে অভিনয় রয়েছেন সুদূর কলকাতা থেকে আগত যাত্রা লক্ষ্মী নায়িকা গায়িকা পূর্ণিমা ব্যানার্জি। আমাদের সাথে রয়েছেন ময়মনসিংহ থেকে আগত সুমা, রয়েছেন সুপর্ণা, বেবি সাগরিকা। প্রিয় সুধী, চলুন উপভোগ করুন অধরজনী যাত্রাপালা শুরু করতে যাচ্ছি। অপার বাংলার প্রখ্যাত নাটকার শ্রী রঞ্জন দেবনাথ রচিত, আমি জালাল খান পরিচালিত, রাফ অ্যান্ড ট্রাপ ড্রাগন এম এ সালাম অভিনীত একটি সম্পূর্ণ সুসজল সামাজিক যাত্রাপালা অনুসন্ধান। প্রতিমা, এ তুমি কি বলছো? আমাদের অভাব আছে, তাই বলে সন্তান বিক্রি করে? প্রতিমা, কত দুঃখিত কথাটা বলছি সে তুমি বুঝবে না। আজ দুদিন আমরা উপোস করে আছি, আমরা না হয় উপোস করলাম, কিন্তু দীপু কি খিদের জ্বালা সহ্য করতে পারবে? দীপক, তোমাদের এই চরম দুর্গতির জন্য আমি দায়ী প্রতিভা, নইলে ওই মন্ত্রীপুরের বৌরানী বস্তির এই নোংরা ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে দিন যাপন করবে কেন? তুমি অযথাই দুঃখ পাচ্ছ। আমি তো কোনোদিন তোমার কাছে কোনো অভিযোগ করিনি, আর করবো না কোনোদিন। অযথা দুঃখ পাচ্ছি না প্রতিমা, আমার উশৃঙ্খল জীবনে এর জন্য দায়ী আমি। মদ আর নারীর নেশায় ডুবে রইলাম, জমিদারি একের পর এক নিলাম হতে লাগলো। তুমি আমাকে বারবার নিষেধ করেছ, অভিমান করেছ, রাগ করেছ, আমি কোনো বাদই করিনি। বলগা হিন্দুর অন্তঃসের মতো পাপের পথে ধরে এসব কথা বলে কি লাভ বলতে পারো? লাভে কিছু নয় প্রতিমা, এক এক সময় ইচ্ছে হয় এ জীবনে রেখে কি লাভ, বিষকে নয়তো ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিয়ে অবাঞ্ছিত জীবন। ছি 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 ছি, ও কি কথা? অভাবের সঙ্গে সংগ্রাম করেই তো আমাদের বাঁচতে হবে। পৃথিবীতে তো সবাই ধনী নয়, তাই বলে কি তারা মরে যাচ্ছে? আমিও দেখতে চাই এই দুঃখের শেষ কোথায়। প্রতিমা, তোমার ব্যথা আমি বুঝি গো, আমি বুঝি। যাদের বাড়িতে দুর্গোৎসব হতো, শত শত মানুষ পাত পেতে খেত, আজ এক মুঠো ভাতের জন্য সে ছেলে বিক্রি করতে চাইছে। তাহলে থাক প্রতিমা। আমিও সেই কথাই বলছি। ওরা না খেতে পেয়ে আমার কোলে
কেমন করে আমি নিজের সন্তানকে অপরের হাতে তুলে দেব? মা কি বলছেন কর্তা বাবু? না ভাই, তুই ফিরে যা, ঝন্টুকে আমরা দেব না। মায়ের কোল শূন্য করে তুই কোন প্রাণে নিয়ে যাবি রে অভয়? মণিশঙ্কর বাবুকে তাই বলে দে, উনি যেন আমাকে মার্জনা করেন। কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না রে, রাখতে পারলাম না। কিন্তু মা, না না রে অভয়, না, ছেলে আমি দেব না, দিতে পারবো না। 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যাকে নিয়ে এলাম এই মাটির পৃথিবীতে, কোন প্রাণে আমি তাকে বেঁচে দেব রে অভয়? কিন্তু মা, ওই ঝন্টু, আমার ওই ছোট্ট ঝন্টু যদি কোনোদিন বড় হয়ে শুনতে পারে আমি তাকে আমার পেটের জ্বালা জুড়োবার জন্য বিক্রি করে দিয়েছি, মাতৃ জাতির উপর ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে আমার ঝন্টু। মা নামটার উপর জন্মে যাবে যে ঘৃণা। তোমার ব্যথা আমি বুঝতে পারছি মা, কিন্তু মাই পারে না তার নিজের সন্তানকে বিক্রি করে দিতে। তবু বলছি, দুটো ছেলেকে তুমি খাইয়ে পড়িয়ে তুমি বাঁচাতে পারবে মা, কিন্তু তুমি মানুষ করতে পারবে না। বস্তির ছেলেদের সঙ্গে মিলবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে জনবিহিত গুন্ডা, জনজীবনকে বিষিয়ে তুলবে, হয়তো কোনোদিন পুলিশের গুলিতে। না 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 রে অভয়, না, এই রায় বংশের ছেলেরা কখনো পকেট মার গুন্ডা হবে না। দারিদ্র সংসারে এটাই বাস্তব ছবি মা। একদিন আমি তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে তোমরা আজ অভাবে পড়েছ, কিন্তু তোমরা কিন্তু বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের মঙ্গল চাই। আমি চাই দীপক ঝন্টু মানুষ হোক, তোমার ঝন্টু 10 জনের একজন হয়ে উঠুক। প্রত্যেক মায়ের চায় তার ছেলে মানুষ হোক। আমিও তো তাই চাই রে অভয়, আমিও তো চাই আমার দীপু, আমার ঝন্টু মানুষের মতো মানুষ হোক। তাই যদি চান তাহলে আপনার 1 বছরের ঝন্টুকে আমায় ভিক্ষা দিন প্রতিমা দেবী। মণিশঙ্কর বাবু, আমার স্ত্রী পর 2 সন্তান প্রসব করে আর 2টোই মারা যায়। সন্তানের জন্য আমার স্ত্রী পায় মাদের মতো, তাই ডাক্তারের নির্দেশে আমি একটা ছোট্ট ছেলে খুঁজছি। আপনার ঝন্টু সৎ বংশজাত অভয় কষ্ট আমাকে দিয়েছে। হ্যাঁ মা, ওনার কল্যাণপুরে বিশাল জমিদারি মা। ঝন্টু হবে একমাত্র ওয়ারিশান। ঝন্টুকে দান করে যে কোটা টাকা পাবেন, সেই টাকা দিয়ে যদি ওকে মানুষ করতে পারবেন। অভয়, আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করছি প্রতিমা দেবী। না প্রতিমা দেবী, তেমন মানুষ আমি নই। আমার ছেলে, আমার স্ত্রী ছেলে পেলে রোগমুক্ত হবে ঠিকই, কিন্তু আপনাদের দারিদ্র তো কিছুটা লাঘব হবে। আপনি আমাকে ভাবতে একটু সময় দিন মণিশঙ্কর বাবু। আজ থেকে আমার ঝন্টু সোনা আমার পর হয়ে যাবে। আমি আর কোনোদিন ওকে কোলে নিতে পারবো না, কোনোদিন আমি ওকে আর দেখতে পাবো না। ভাবলেও আমার কান্না পায়। কি করব আমি এখন, কি করব? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। একদিকে সন্তানের ব্যথা, অন্যদিকে পেটের জ্বালা। আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না ঠাকুর, আমি কোনো
কোনো পথ খুঁজে পাচ্ছি না। বোধ হয় রাজি হয়ে যাবে নাকি বলিস অভয়? এই চরম দারিদ্র ওরা কি করে সহ্য করছে আমি বুঝতে পারছি না। বাবু, ধন জন যৌবন চিরদিন কারো থাকে না। নইলে নইলে এই কর্তা বাবু আমি দেখেছি সাহেব বাড়ি থেকে এনে জুতি তৈরি করে নিয়ে পড়তেন, জরি গাড়ি ছাড়া পথে বেরোতেন না। কিন্তু আজ 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 সেই মানুষ এক মুঠো ভাতের অভাবে। উশৃঙ্খল মানুষদের এরকম দুর্গতি হয় রে অভয়। একটা ভরা কলসি থেকে রোজ যদি জল গড়িয়ে যায় আর সেটা ভরবার প্রয়োজন মনে না করে ওনাকে শেষ করে দিলেন। ওনার এক বন্ধু সঞ্জয় সেন রেসের মাঠে নিয়ে যেত, শহরের বাইজি পাড়া রাত কাটাতো। নইলে নইলে বাবু চিরদিন এমন উচ্ছৃঙ্খল ছিলেন না। বাবু অভয়, বাবু যা ঝন্টুকে নিয়ে আয়। আপনার স্ত্রী কি রাজি হয়েছেন শিবনাথ বাবু? স্বেচ্ছায় উনি ছেলেকে দিতে রাজি হয়েছেন? মায়ের প্রাণ কি স্বেচ্ছায় রাজি হয় মণিশঙ্কর বাবু? শিবনাথ বাবু। ওকে আমি রাজি করিয়েছি, তবে তবে একটা অনুরোধ আশা করি আপনি রক্ষা করবেন। বলুন। মাঝে মাঝে জন্টুকে দেখিয়ে নিয়ে যাবেন। দয়া করে এই উপকারটুকু আপনি করবেন মণিশঙ্কর বাবু। সে আপনাকে বলতে হবে না শিবনাথ বাবু, আমি অমানুষ নই। প্রতি মাসে একবার করে ছেলেকে দেখিয়ে নিয়ে যাব। আর তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল আমার পূর্ণ কুটিরে। যাবেন, অমর্যাদা করব না। আপনি আপনি আমার যে উপকার করলেন আমি আমি জীবনেও বলবো না, জীবনেও সেটা আপনার মহত্ব। না, মহত্ব নয় শিবনাথ বাবু, মহত্ব নয়, এটা আমার কর্তব্য। আপনি আপনি শুধু আমার স্ত্রীর জীবনী রক্ষা করলেন না, আমাকে দিলেন চিত্র অধিকার। যাকে আজ আর বেশি রাত করব না। অভয়, যা বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে আমাকে আপনি ক্ষমা করবেন বাবু। হয় এতদিন যে মায়ের হাতের ভাত খেয়ে এই দেহটাকে বাঁচিয়ে রেখেছি, সেই মায়ের কোল শূন্য করে আমি কি করে সন্তানকে নিয়ে আসবো বাবু? আমি তো মানুষ, আমার বুকটা তো জুয়া দিয়ে করার নয় বাবু, জুয়া দিয়ে করার নয় বাবু। আমার অনুরোধ অভয়, নিয়ে আয় ঝন্টুকে। যাচ্ছি যাচ্ছি বাবু, আমি সেই অপ্রিয় কাজ করতে আমি যাচ্ছি। কারণ আমিও চাই আমার কর্তা বাবু, আমার পৌরাণী এই দারিদ্র হাতে মুক্তি পাক। আমি আনন্দে আমার ভরে উঠো, আমার পৌরাণীর সংসার, আমার পৌরাণীর সংসার। এই অসহনীয় দারিদ্র কি করে যে আপনারা সহ্য করছেন আমি কিছুই বুঝতে পারছি না। জানেন মণিশঙ্কর বাবু, আমার লাদরে আমি মানুষ হয়েছি, অভাবে কাকে বলে আমি জানতাম না। হঠাৎ এই দারিদ্র আমাকে কত বিক্ষত করে দিচ্ছে। মনের ভারসাম্য আমি রক্ষা করতে পারছি না। এক সময় মনে হয় আত্মহত্যা করে অভাবের হাত থেকে আমি মুক্তি নেই। ছি, দুঃখ করবেন না শিবনাথ বাবু, অভাব কারো চিরদিন থাকে না, আপনারও থাকবে না। যে টাকা আমি আপনাকে দিয়েছি সেই টাকা দিয়ে আপনি দীপককে মানুষ করুন। ওই ছেলে বড় হয়ে আপনার সব দুঃখ মুছে দেবে। চলুন চলুন বাবু, রাত বাড়িয়ে কি লাভ? ইয়ে মানে বাচ্চাটা বোধ হয় ঘুমিয়ে পড়েছে না রে অভয়? হ্যাঁ বাবু, জেগে থাকলে নিয়ে যাওয়া মুশকিল হতো। অভয়, আমার কোলে একটিবার দে বাবা। জন্মের মতো আমি আমার বাচ্চাকে দেখেছি, আর তো আমি কোনো দিন দেখতে পারবো না, আর তো কোনো
থাকতে পারবে না, তাকে তাকে কি হবে বলানি? ঝন্টু, ঝন্টু তোমার কেউ না, তাকে তুমি বেঁচে দিয়েছ। মা, মা, ভাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? অভয়দা, নামিয়ে দাও, নামিয়ে দাও, আমার ভাইকে নামিয়ে দাও। বলানি, ওকে তুমি ধরো, আমার সাধ্য নেই। এ তার ছোট্ট বাঁধন, তো হাতের বাঁধন ছেড়ে আমি ঝন্টুকে নিয়ে যাই। ছাড়ো, আমার বুকটা ভেঙে যাচ্ছে। ছাড়ো দাদা বাবু, তুমি ছাড়ো দাদা বাবু, তুমি ছাড়ো। জোর করে ছাড়িয়ে নিয়ে আয় অভয়, আমি গোলের মোড়ে গাড়ি নিয়ে আসছি। আসি শিবনাথ বাবু। প্রতিমা দেবী, কাঁদবেন না, ঝন্টু আপনার চিরদিন আপনারই থাকবে। আমি শুধু মানুষ করবার দায়িত্ব নিলাম, মানুষ করবার দায়িত্ব নিলাম। আসছি মা, আসছি। আমাকে আমাকে তুমি দোষী করো না। অভয়, অভয়, কি বলছি হতভাগা, তুই শুনতে পাচ্ছিস না? নিয়ে যা, ওটাকে নিয়ে যা। ওরে যতক্ষণ ওখানে থাকবে তত মায়া বাড়াবে। ওটাকে নিয়ে যা, হতভাগা, নিয়ে যা। যাচ্ছি, যাচ্ছি কর্তা বাবু, আমি যাচ্ছি। মা, মা, আমার ভাইকে দেব না, আমার ভাইকে কিছুতেই দেব না। মা, ওরানি, ওরানি, ওকে ছেড়ে দে, ছাড়ো। ছেড়ে দে, ওকে ছেড়ে দে। বাঁধনগুলো আমি ধরতে গেলে। ঝন্টু, ঝন্টু আমাদের কেউ নয়। ওকে, ওকে যে আমরা বেঁচে দিয়েছি। ঝন্টু, ঝন্টু, ওরে মনি। অভয়, কি বলছিস শুনতে পাচ্ছিস না? যা হতভাগা, ওটাকে নিয়ে এখান থেকে চলে যা। নিয়ে যেও না, নিয়ে যেও না আমার ভাইকে, আমার ভাইকে তুমি নিয়ে যেও না অভয়দা। জন্টু, জন্টু, তুই যাস রে ভাই। জন্টু, আমার ভাইকে দেবো না মা। আমার খোকাকে আমার কোলে দে না রে বাবা। দে, দে অভয়, একটি বার, শুধু একটি বার আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দে। ঝন্টু, দিয়ে যাচ্ছে অভয়, দিয়ে যাচ্ছে, অভয়, আমার ঝন্টুকে তুই দিয়ে যাচ্ছে। একটি বার ওকে আমার বুকে দে। ঝন্টু, তুই যাচ্ছে বাবা, তুই ফিরে আয়, তুই ফিরে আয় বাবা। আমি পাতে পাতে ভিক্ষে করে তোকে খাওয়াবো।
মাটাকেও বিক্রি করে দিই, আমাদের আর কোনো অভাব থাকবে না। আর তোমাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হবে না। দুবেলা মাছ মাংস খেতে পারবে। নিমায়া আমার সন্ন্যাসে যায়, মাকে ছাড়িয়া। নিমায়া আমার সন্ন্যাসে যায়, মাকে ছাড়িয়া। নিমায়া আমার সন্ন্যাসে যায়, মাকে ছাড়িয়া। আওলাকে সে পাগল বেশে, আওলাকে সে পাগল বেশে, সচি মাতা কয় কান্দিয়া, মাকে ছাড়িয়া। নিমায়া আমার সন্ন্যাসে যায়, মাকে ভুলিয়া। নইদাবাসী দেখো রে ছায়া, নিশিরাইতে নিমায়া আমার যাই গো চলিয়া। নইদাবাসী দেখো গো ছায়া, নিশিরাইতে নিমায়া আমার যাই গো চলিয়া। নিমাই 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 বলে, নিমাই 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 বলে, সচি মাতা কয় কান্দিয়া, মাকে ভুলিয়া। নিমায়া আমার সন্ন্যাসে যায়, মাকে ছাড়িয়া।
সন্ন্যাসে যায় মাকে ভুলিয়া নিমাই আমার সন্ন্যাসে যায় মাকে ভুলিয়া নিমাই আমার সন্ন্যাসে যায় মাকে ভুলিয়া। হে জগদীশ্বর, পৃথিবীতে আমার মতো বাসন্দের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সন্তানের পিতা নই, আমি একটা বিবেকহীন কসাই। কসাইয়ের প্রাণেও তো দয়া মায়া আছে, আমার প্রাণে তাও নেই। মুখের কথা মানুষ শুনতে পায়, অন্তরটা যে আমার জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে খবর কেউ রাখে না গো। সোমনাথ, জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছে। তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, পঙ্গু নই, দুর্বল নই। বিয়ে পাস করেছি, তবু কেন আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভাগ্যের হাতে পরে পরে মার খাচ্ছি। সরকারি চাকরি আমার ভাগ্যে নেই, তাই বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না। আমার চোখের সামনে চাকরির দরজাগুলো আপনা হতে বন্ধ হয়ে যায়। চেষ্টা করে দেখ। শোষণের ওপর নাম নাকি সামাজিক পাপ, অথচ উচ্চতলার স্বার্থন্বেষী শয়তানের দল প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণরস। ধনী হচ্ছে আরো ধনী, গরিব নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে, অথচ তাদের প্রতি কেউ ভিক্ষা দিচ্ছে না, তাদের বুকে কেউ থুতু দিচ্ছে না। তোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তুই জানিস না রে সোমনাথ, এই দুর্বিষহ জীবন যন্ত্রণায় প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। বাবা অসুস্থ, ঘরে বিবাহযোগ্য একটা বোন, মা বিবেদে কোনো মতো উপসের হাত বাঁচিয়ে যাচ্ছে। মা যখন আমার সামনে ভাতের তালা ধরে দে, আমার চোখ পেটে জল আসে রে সোমনাথ, চোখ পেটে জল আসে। দীপক, মধ্যবিত্ত প্রায় গড়ে দুর্দশার ছবি আমরা যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটা দানবীয় আক্রোশ আমার কাঁধে এসে ভর করে। ইচ্ছা হয় এই সমাজ রাষ্ট্রে ভিক্ষা ধরে প্রচন্ড ভাবে একটা নাড়া দেই। ইচ্ছা হয় চুরি করে, ডাকাতি করে, চিন্তাই করে কিনের জ্বালা মেটাই। ইচ্ছা হয় দাবানল হয়ে জ্বলে উঠে সব গোষ্ঠীকে বুঝিয়ে দেই, বিংশ শতাব্দীর যুব মানুষ তোমাদের অবহেলা মুখ বুঝে সহ্য করবে। আবার ভাবি, কি ভাবিস? বাবা দুঃখ পাবে, মার চোখে ভরে উঠবে বেদনার অশ্রু। মা তো আমাকে মানুষ করতে আপ্রাণ চেষ্টা করেছেন সোমনাথ, কিন্তু মাকে আমি জীবনে কি দিলাম রে সোমনাথ, জীবনে কি দিলাম? রমার সম্বন্ধে কি চিন্তা করলি দীপক? রমা, হ্যাঁ রমা, রমাকে তুই ভালোবাসিস, তোদেরই ভালোবাসা। ভালোবাসা দীপক, ভালোবাসা মরে গেছে রে সোমনাথ, ভালোবাসা মরে গেছে। বেকারত্ব নামক জগদ্দর পাথরটা নিচে চাপা পড়ে গেছে। স্নেহ, প্রেম, মমতা, ভালোবাসা পেট নামক রাক্ষসটা তারুণ্যের গলা টিপে হত্যা করেছে। তোর ব্যথা আমি বুঝতে পারছি, কারণ আমিও বর্তমানে বেকার। এই যে মশাই দীপক বাবু, কি হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে। যান, এখন বিরক্ত করবেন না, পরে আসবেন, ভাড়াটা এখন পাবেন না। পরে কেন আবার বাবু? ভাড়াটা দিয়ে দিলেই তো লেটাটা চুকে যায়। আপনাদের পেছনে ঘুরে ঘুরে আমি পরকালের ভাবনা ভাবতেই পারছি না, অথচ মনে করুন অনিত্য এই সংসার, যে কোনো মুহূর্তে আমার প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে যেতে পারে। আপনাদের মতো কসাইয়ের প্রাণ পাখিটা এত সহজে উড়ে যাবে না মশাই। কি বললেন? আমি কসাই? ভুল বললাম, কসাই নন, আপনারা হচ্ছেন রাঘব গোয়াল। বিরাট মুখটা হা করে আছেন দারিদ্র নামক চুনোপুটি গুলো গেলবার জন্য। এত খেয়েও খায় আপনার মিটছে না, আরো চাই, চাওয়ার আর শেষ বৃত্তি সেই রাক্ষসে খিদে।
আচ্ছা মশাই, শহরতলি 8/7 ঘরের ভাড়া যদি 30 টাকা হয়, ঘর অনুপাতে ভাড়াটা বড্ড বেশি হয়ে যায় না? কি আশ্চর্য! এসব কথা আমাকে বলছেন কেন? মন্ত্রীদের বলুন। মন্ত্রীদের বলো। নিশ্চয়ই। 6 আনার তেল 16 টাকা, 4 আনার ডাল 6 টাকা। সে আবার খাঁটি পাবার উপায় নেই। দেশটা একেবারে ভেজালে ভেজালে উচ্ছন্নে চলে আরে গেছে। মশাই, খাঁটি পাবে কি করে মানুষ? যত ধাপ্পাবাজ যে সমাজের শিরোমণি, সে সময় কি মানুষ বাঁচতে পারে? আপনাদের মতো মহাপুরুষরা যতদিন নিয়ন্ত্রণ করবে। আপনি মশাই তখন থেকে চেটাং চেটাং কথা বলছেন। আপনার না পোষায় ঘর ছেড়ে দেন, আমি অন্য ভাড়াটে বসাবো। বছর ছাড়বই না, হ্যাঁ? ভাড়াও দেব না। আপনার যা খুশি করতে পারেন, আমিও দেখতে চাই কি করে এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেন। ঘর ছাড়বেন না, না। ভাড়া দেবেন না? না। ঠিক আছে, আমিও দেখে নেব কি করে জোর করে আপনি থাকেন। মস্তানি করবেন অন্য লোকের সঙ্গে করবেন, আমার সঙ্গে মস্তানি করতে এলে পুলিশ ডেকে এনে এমন বেদানি দেবো একেবারে আম রক্ত বেড়ে যাবে। হ্যাঁ, এই, এই, বেশি তোর পাবেন না। হ্যাঁ? মাথা আমার গরম আছে, হাত দুটো ঘাড়ে উঠে এই, দেবে। এই, আমাকে মারবে তুমি? আমার ঘরে হাত দেবে? এই, কোন শালা আমার গায়ে হাত দেবে? সাত করে নন্দীর গায়ে হাত দে, তার হাত আমি মুদ্রে ভেঙে দেব। আমাকে তুমি হেজি বেজি বেজে বেরিয়ে যান। আমি বলছি আপনি বেরিয়ে যান, নইলে আমার হাতে মার খেয়ে মরে যাবেন। আরে যান যান নন্দী মশাই, কি হবে অযথা বাঘ বিশ্বাস করে? যাচ্ছে। যাচ্ছে বেরিয়ে। সঞ্জয় সেনকে তোমরা এখনো চেনো না, তার জামাই হচ্ছে জেলার পুলিশ সুপার। আঙ্গুলটা একটু ইশারা করে দিলে পেটি একেবারে বাপের নাম খগেন করে চলে যায়। তুমি আর কত বড় মস্তান। বেরো। হ্যাঁ? এই, 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 আমার গায়ে হাত দিলে তুমি? এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, আমি 5 করে নদীর বেটাই নয়। হ্যাঁ, জলে বাস করে তুমি কুমিরের সঙ্গে লড়বে? এই, এই, ফের পাইয়ে দেবো, ফের পাইয়ে দেবো। তবে আমার নাম 7 করে নিন্দে, একেবারে ফের পাইয়ে দেবো। উফ, যত ভাবি এই ছোট লোকগুলোকে এড়িয়ে চলবো, এদের কথার জবাব দেবো না, কিন্তু মাথাটা আমি কিছুতেই ঠান্ডা রাখতে পারছি না। একই অভাব অনটন অক্টোপাসের মতো আমার কণ্ঠনালী চেপে ধরেছে, তার উপর মাথা গরম করিস না দীপক, মাথা গরম করিস না। দুঃখ মানুষের চিরদিন থাকে না, আমাদেরও থাকবে না। যত ভাবই আসুক, নৈরাশ্যের শিকার আমরা কিছুতেই হব না। আর হতাশা হচ্ছে মৃত্যুর এই নামান্তর, মৃত্যুর এই নামান্তর। হতাশা, নৈরাশ্য, আত্মগ্লানি মানুষের জীবনে এমনি আসে না রে সোমনাথ। বিয়ে পাশ করেছি আজ 5 বছর, কিন্তু আমার ভাগ্যের রথচক্রটা যেন ত্রিশঙ্কুর মতো গ্রাস করছে সোমনাথ, ত্রিশঙ্কুর মতো। আমি চন্ন মহাশূন্যে চলছি, মহাশূন্যে গানটা ফেরছো তুলতে দিবা? কি জানি? কি জানি মানে? কাল 10 বার গিয়ে শুনে দিলাম, হাতে ধরে দেখিয়ে দিলাম, তাও বলছো কি জানি? বুঝতে পারছি না। বেকার তোমার পিছনে পরিশ্রম করছি দীপা। গান তোমার দ্বারা হবে না, হতে পারেও না। একটা গাধাকে শেখালেও গাধাটা এতদিনে গাইতে পারতো। পারতো বুঝি? হাসছো? আবার প্রকটি প্রতিবেশীদের বিদ্রুপ উপেক্ষা করেও রোজ রোজ তোমাকে গান শেখাতে আসছি, অথচ তোমার কোনো আগ্রহই দেখছি না। আসলে তুমি আমাকে আমলেই দিচ্ছ না। তাই যদি তোমার ইচ্ছে ছিল, তাহলে কেন আমাকে ভোগাচ্ছ দীপা? ভোগাচ্ছি? আচ্ছা চন্দনদা, কি? আমার
আমাকে গায়িকা করে তোমার কি লাভ বলো তো? এই লাভ জানো না? পিতৃদেবের তিরস্কার, পাড়া প্রতিবেশীদের সরস মন্তব্য, আর বেশি রাত করে বাড়ি ফিরলে নিরম্ব উপবাস। ভেবেছিলাম এসব থেকে তো অন্তত নিষ্কৃতি পাবো, তা তো নেই যে হতভাগার জন্য ভাতের তালা খুলে করে বসে থাকবে। তোমার বড় কষ্ট তাই না চন্দনদা? থাক, আমার জন্য আর দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগা এই পৃথিবীতে দৌড়েও আছে কিনা আমার জানা নেই। ভেবেছিলাম তোমায় গান শিখিয়ে মনের অতৃপ্ত বাসনাটা পূর্ণ করব, কিন্তু কথাই বলে অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। আমার অবস্থাও হয়েছে তাই। থাক থাক হয়েছে, আর অভিমান করতে হবে না। আমি গাইছি, তুমি শোনো। জানি না সেনে দায়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমারে মনে তারে যেন ভালোবেসেছে, আমারে মনে
আমি কিন্তু এতটা প্রত্যাশা করতে পারিনি। সত্যি খুব ভালো লেগেছে আমার। আমার আশা তুমি পূর্ণ করে দিয়েছো। একটা কথা বলবো দীপা? বলো। আমি তোমাকে ভালোবাসি দীপা। আমি তোমাকে বিয়ে করতে চাই। ছাড়ো দীপা। আমার বাবা দরিদ্র, দাদা বেকার, মা বিড়ি বেঁধে কোন রকমের সংসার চালাচ্ছে। একবার বদনাম রটে গেলে এই জীবনে আমার আর কোনোদিন বিয়ে হবে না। কাল থেকে তুমি আর আসবে না চন্দনদা, গান আমি শিখবো না। কিন্তু আমার বাবা। আমার বাবার চাহিদার কথা আমি শুনেছি। নগদ ৫,০০০ টাকা না পেলে তিনি তো ছেলের বিয়ে দেবেন না। ৫,০০০ কেন, ৫টা টাকা দেওয়ার মতো সাধ্য আমার গরিব বাবা নেই। ওই অবস্থা ভাবনা আপনি দেখো। আমি দেখি না চন্দনদা, আমি দেখি না। কি? বাবা আমার বিয়ের যৌতুক চাইছে ৫,০০০ টাকা। এতটুকু মানবিকতা নেই বাবার মধ্যে? বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো, তাতে লোকে যদি আমাকে কুসন্তান বলে বলো, তবে কোন মেয়ের বাপের বুকে মই চাপা দিয়ে বাবার অর্থ লিপ্সার ইন্ধন আমি যোগাবো না, কিছুতেই যোগাবো না। কি বলছো মা? বিনোদিনী টাকা দেয়নি? না বাবা। কেন? বিনোদ নাকি আমাদের কাছে আরো 25 টাকা পাবে বললে সেই বাবা কেটে নিলাম। এদিকে ঘরে এক মুঠো চালও নেই। একটু পরেই তোর বাবা এসে ভাত চাইবে। ওই অসুস্থ রোগনা মানুষটার সামনে যদি এক মুঠো ভাতও আমি তুলে দিতে না পারি, তাহলে বেঁচে থেকে আমার কি লাভ হবে রে খোকা? কেঁদো না মা, কেঁদো না। আমি দেখছি কি করে টাকা কাটে রে বিনোদ হারামজাদা। কি হলো? একটু ডাকছো কেন মা? ঝগড়া বিবাদ করে কাজ নেই বাবা। বিনোদ সত্যি আমাদের কাছে টাকা পাবে। দেখ আমরা গরিব, অর্থ নেই, সম্পদ নেই, সহায় সম্বল কিছুই নেই আমাদের। তোর পক্ষ হয়ে কেউ দুটো কথাও বলতে আসবে না। তার চেয়ে দেখো মা, তোমার নীতি নিয়ে যুগে বেঁচে থাকা সম্ভব নয়। পায়ে ধরে কাঁদলেও কেউ তোমাকে দয়া করবে না। এক চর মারলে 10টা লাথি ফিরিয়ে দাও। যদি থামরে কৈফিয়ত চাও, শয়তানের বুকে রক্ত কন্ডুর পরে পান করে কিদের জ্বালা মিটাও। চলে বলে কৌশলে আমাদের বাঁচতে হবে মা। সাধুতা সত্যবাদিতার চোখ এটা নয়, এটা হচ্ছে ছলনা প্রবঞ্চনার যোগ। তোমার মুখের দিকে আমি তাকিয়ে পরে পরে মার খাচ্ছি মা। নইলে মাঝে মাঝে আমার ইচ্ছা হয় চুরি করে, ডাকাতি করে, চিন্তাই করে সৎ পথে থেকে আমরা কি পেলাম মা? শুধু লাঞ্ছনা, অবজ্ঞা, অবল, অপমান ছাড়া আর কিছুই পেলাম না মা। বড় আশা করে তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছিলে মা। তোমার সমস্ত আশা আমি ব্যর্থ করে দিলাম মা, ব্যর্থ করে দিলাম মা, ব্যর্থ করে দিলাম। শেষ সম্বল ছিল একখানা কাঁসার থালা, তাও আর বিক্রি করে দিতে হবে। পেটের সন্তানটাকেই বিক্রি করে দিলাম। থালার মায়া করে আর কি হবে? যতই তুমি আমাকে দুঃখ দাও না কেন ঠাকুর, সর্বংসা ধরিত্রীর মতো আমি সব নীরবে সয়ে যাব। আমিও দেখতে চাই এই দারিদ্রের শেষ কোথায়, শেষ কোথায়। আমি কিন্তু তোমাদের গ্রামের বাড়িতে যাব না। শহরে বাড়ি ভাড়া করে আমাকে নিয়ে যাবে। ওই অজপড়া গায়ে থাকা আমার পোষাবে না। তখন তোমার বলে বসো না তুমি আমার অবাধ্য হচ্ছ ছেলে। গ্রামের বাড়িতে না গেলে বাবা খুব দুঃখ পাবেন ছেলে। তাই বলে অজপড়া গায়ে পচে মরা আমার পক্ষে সম্ভব নয়। বর্ষাকালে গ্রামে জল কাদায় নরক সৃষ্টি হয়, তারপর মশা, মাছি, ম্যালেরিয়া, ওরে বাপ রে বাপ, একটা অসহ্য
পল্লীগ্রামকে তুমি ঘৃণা করছো ছেলে, অথচ তোমার জন্মঘটে পল্লীগ্রামে। সেটা আমার দুর্ভাগ্য ছেলে কেন যে তোমরা পল্লীগ্রামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠো আমি বুঝি না বাপু। গ্রামে তো মানুষ বাস করে না, বাস করে কতগুলো জন্তু জানোয়ার। ছেলে! আমি বলবো ওটা হচ্ছে বিধাতার সৃষ্টি। ছেলে! হতভাগাদের না আছে শিক্ষা, না আছে শালীনতা বোধ, শিয়াল কুকুরের মতো এক গাদা বাচ্চার জন্ম। ওই অর্থউলঙ্গ বাচ্চাগুলোকে দেখলে গা আমার ঘিন ঘিন করে। মাটির হাঁড়িতে রান্না করে, কয়লা নেই, মাটির ঘাস ছেড়ে জ্বালানি করে। যাদের দিকে ঘৃণা করছো ছেলে, সেই তথাকথিত সভ্য মানুষগুলো বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার পাদপ্রদীপ। ওরা যদি চাষাবাদ বন্ধ করে দিয়ে নগর সভ্যতার মুখে চলে আসতো শহরের দিকে, আমাদের মতো ভদ্রলোকদের নাকে উপোস করে মরতে হতো। বাজে কথা। বাজে কথা নয় ছেলে, বাজে কথা নয়, এটাই কাঁটি কথা। গ্রামে আমাদের সুদূরে করেছে শহরের বুনিয়াদ, গ্রামে আমাদের বিলাসের যোগান দিচ্ছে, ওদের শ্রমে ভরে উঠেছে বাংলাদেশের শস্য ভান্ডার, অথচ আমরা ওদেরকে করছে চরম উপেক্ষা। তুমি যতই পল্লীগ্রামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে কেন, ওই নরকের মধ্যে আমি কিছুতেই যাব না। গ্রামের তুলনায় আমাদের শহর থেকে দূরে আমার পল্লী মা গো, আমার বাংলা মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই তুলনা গো, বিশ্বভুবন মাঝে তাহার নেই তুলনা। শহর থেকে দূরে আমার পল্লী মা, গাছে গাছে ডাকছে পাখি, মাঠে সোনার ধান, নৌকাবে মাঝিরা হাটিয়ালি গাছে গাছে ডাকছে পাখি, মাঠে সোনার ধান, নৌকাবে মাঝিরা হাটিয়ালি সেই মাটিকে ছেড়ে আমি সেই মাটিকে ছেড়ে আমি স্বর্গে যেতে চাইব না। আমার বাংলা মা গো, আমার পল্লী মা, শহর থেকে আমার পল্লী মা। লাঙ্গল চালাই ফসল ফলাই, তবু না পাই চাষির ঘরে
ফসল ফলা তবু না পাইবা চাষির ঘরে নেমে আসে কালো আঁধার তবু বলি মাগো তোমার তবু বলি মাগো তোমার নেই গো তুলনা আমার বাংলা মাগো আমার পল্লী মা শহর থেকে আমার পল্লী মা গো আমার বাংলা মা শহর থেকে দূরে আমার পল্লী মা বাহ 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 বাহ, বাহ! অপূর্ব অপূর্ব তোমার পল্লী সঙ্গীত। এই নাও ভাই। বেড়াতে এসেছেন বাবু? হ্যাঁ ভাই। কি দেখবেন বাবু আমাদের এই পল্লী গ্রাম, খড়ের চাল, মাটির দেয়াল, এদু পুকুর, মশা মাছি, ম্যালেরিয়া। কারো কঠিন অসুখ হলে 5 মাইল হেঁটে না গেলে চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায় না। আমাদের গ্রামের মানুষেরা কিভাবে যে বেঁচে আছি জানেন একমাত্র ঈশ্বর। কিন্তু একটু পরেই দেখবেন অন্ধকার যেন গোটা গ্রামটাকে গ্রাস করে ফেলেছে। শহরকে আপনারা ভদ্র বাবুরা কি সুন্দর করে সাজাচ্ছেন, আর আমাদের গ্রাম বাংলা যেই তিমিরে সেই তিমিরে গাছে গাছে ডাকছে পাখি, মাঠে সোনা ধান, নৌকা বেয়ে মাঝিরা ভাটিয়ালি গান, সেই মাটিকে ছেড়ে আমি সেই মাটিকে ছেড়ে আমি স্বর্গে যেতে চাইব না। আমার বাংলা মা গো আমার পল্লী মা শহর থেকে দূরে আমার পল্লী মা। এই বিনা প্রয়োজনে তুমি 1টা টাকা নষ্ট করলে। নষ্ট করলাম? কি প্রয়োজন ছিল ওই ভিখারিটাকে 1টা টাকা দেবার? কি প্রয়োজন ছিল সেটা তোমার উর্বর মস্তিষ্কে ঢুকবে না শালি। আমরা যখন হোটেলে ঢুকে বেয়ারাকে খাবার পর বকশিস দেই, কই তখন তো তোমাকে প্রতিবাদ করতে শুনিনি। সেটা হচ্ছে আমাদের সম্মানের প্রশ্ন। এটা সম্মানের প্রশ্ন, এটা আমাদের জীবনের প্রশ্ন। বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে সব গ্রাম্য বাউলরা। আমরা হচ্ছে নগর সভ্যতার ঘনিদার প্রতিনিধি, তাই বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে বেজাতীয় শিক্ষা পড়ে আমরা বলছি আর বাবাকে বলছি ড্যাডি, মাকে বলছি মাম্মি। আমরা ভুলে গেছি এই দেশকে, এই দেশের মাটিকে।
একটা কথা জিজ্ঞাসা করব বাবা। বলুন। গ্রামে তোমাকে নতুন দেখছি, মানে এর আগে কোনোদিন দেখিনি তো, তাই তুমি এই জন্যই আমি গ্রামের মানুষগুলোকে বলি জানো শিক্ষা নেই, সভ্যতা নেই। জেলার পুলিশ সুপার তাকে বলছে তুমি। আমি বুঝতে পারিনি মা। ডাক ছেলে। মা মাকে ব্যবসা বলতে পারো না? ডাক ছেলে। উনি বৃদ্ধ মানুষ, তাছাড়া মা ডাকতে তেমন কিছু অপরাধী নয়। চুপ করবে তুমি, যা বোঝো না তার মধ্যে দাগ গোলাতে আসবে না। এই দেখো এইসব কিশোরদের কিভাবে কি ভাষায় কথা বলতে হয় আমার ড্যাডির কাছ থেকে শিখে নিও। এদের আস্তে জুতো আর যেতে জুতো মারে, তবেই যদি এদের শিক্ষা হয়। ডিসগাস্টিং। মা লক্ষ্মী বড্ড রেগে গেছেন বাবা, কিন্তু আমি তো এমন কিছু বলিনি। অযথায় উনি আমার উপর চটে গেলেন। আমি বৃদ্ধ মানুষ। আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি আপনার কাছে মার্জনা চাইছি। না বাবু না, ভুলটা আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি যে আপনি জেলার পুলিশ সুপার। মা লক্ষ্মী ঠিকই বলেছেন, অন্যায়টা আমারই। না 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 না, আপনি কোনো ভুল করেননি। আমি আমার কর্মক্ষেত্রে সম্মান দাবি করতে পারি, তাছাড়া বাইরের একজন লোকের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আপনি আমাকে তুমিই বলবেন, কারণ আপনি পিতৃতুল্য। তুমি বলাটা কোনো অন্যায় হয়নি। এই তো শিক্ষিত মানুষের মতো কথা। অনেকে এই সাধারণ কথাটা ভুলে যায় বাবা। পদ মর্যাদার অহংকারে মানুষকে অমানুষে পশুতে পরিণত করে। আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চিনেন? চিনি বাবা চিনি, আমরা তো ওনার বস্তিতেই ভাড়া থাকি। সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে শহরের লোক? আগে না, আমি গ্রামেরই লোক। কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, কল্যাণগড়ের জমিদার। জন্তুকে কি দেখছেন আপনি আমার মুখের দিকে তাকিয়ে? না বাবা, কিছু না। 22-23 বছর আগের একটা কথা হঠাৎ আমার মনে পড়ে গেল। এক অন্ধকার বস্তির ঘর, এক অসহায় মা তার 1 বছরের ছেলেকে পেটের দায়ে বিক্রি করে দিলে। কি বলছেন আপনি? নিজের ছেলেকে? উপায় ছিল না বাবা, উপায় ছিল না। এছাড়া আর কোনো উপায় ছিল না। মা কিন্তু ছেলেকে আজও ভুলে যায়নি। কোন সুন্দর যুবককে দেখলে ও পুলকে তাকিয়ে কি যেন অনুসন্ধান করে। তোমাকে যাকে তুই বিক্রি করে দিয়েছিস তার উপর তোর কিসের অধিকার? তোর কিসের অধিকার?
আশ্চর্য ব্যাপার, ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলেন। জন্টু বলেই বা কেঁদে উঠলেন কেন? হয়তো ওনার কোনো আত্মীয় ছিল, আমার মুখের সঙ্গে মিল রয়েছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারিনি। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ করছি দীপুদা, খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার আইবুড়ো নামটা ঘুচিয়ে দাও। দেখো রমা, আমার সংসারের যা অবস্থা, আমি কথা দিচ্ছি স্ত্রীর দাবি নিয়ে তোমার বাড়িতে আমি কোনোদিন যাব না। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোন কুমারী মেয়ে লজ্জা ঘৃণার মাথা খেয়ে বলতে পারে তুমি আমাকে বিয়ে করো? তোমার ব্যথা আমি বুঝি রমা। বোঝো? কতটুকু বোঝো দীপুদা? বাঙালি ঘরের কুমারী মেয়ের ব্যথা স্বয়ং ভগবানও বুঝবেন না। আমাদের দারিদ্রতার সুযোগ নিয়ে যার যা খুশি তাই বলছে। কে কি বলছে? কালই বিনোদ বুঝি দাদাকে বললেন আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দেবেন সোমনাথ বাবু। বিনোদ হারামজাদা তোমার স্পর্ধা। ট্রেনের চূড়ায় মাল বিক্রি করে ইদানিং 2 পয়সা করেছে। 2 বছর আগেও যার ডাইনে আনতে পায়ে কুলুত না হারামজাদা বিনোদ। অযথাই মাথা গরম করছো দীপুদা। লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলেই মেয়ের বিয়ে হয় না, রাশি রাশি রূপও চাই। মাঝে মাঝে ইচ্ছা হয় বিষ খেয়ে শেষ করে দেই এই অভিশপ্ত জীবন। রমা, লক্ষ্মীটি কেঁদো না। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে ঘরে নিয়ে যাবার জন্য। দীপার একটা ব্যবস্থা না করে এক্ষুনি বিয়ে করলে মা বাবাও যে দুঃখ পাবে। দীপুদা, বেকারত্বের অভিশাপ আমাকে নিশিদিন করে করে কাটছে। ছোট কোনটা মুখ কালো করে আমার চোখের সামনে ঘুরে বেড়ায়। ওর একটা ব্যবস্থা না করে তাহলে থাকি দীপুদা, আমি আর তোমাকে বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারো আমি তোমার জন্য অপেক্ষা করব, দরকার হলে মৃত্যুর শেষ পর্যন্ত। তোমার ভালোবাসায় আমাকে শক্তি যুবকে দীপুদা, কিন্তু একটা অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করো না যাতে তোমার মাথা হেট হয়। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব, আমার সেই গর্বটুকু তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না দীপুদা, ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না। ছোট্ট একটা জীবনের নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে।
তাকে আমি সাহায্য করছি। তবে সত্যি বলছিল ইদানিং রেল পুলিশ নাকি বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। রেল পুলিশ দাদির জুতো মেরে বেটাদের তুতা বুক বুতা করে দিতে কতক্ষণ বাবু? ইনতে পূর্বে সে কাজ তো আপনি বহুবার করেছেন বাবু। করেছি, তখন দিনকাল অন্যরকম ছিল। লরি দর করে মাল তুলেছি, রেল পুলিশ নিজেরাই লরিতে মাল তুলে দিতে সাহায্য করেছে। কিন্তু আজকাল আগের মতো সাহস নেই বিনোদ। আপনি অযথাই ভয় পাচ্ছেন স্যার। জেলার পুলিশের বড় কথা হচ্ছে আপনার মেয়ের জামাই। তুমি বুঝতে পারছো না বিনোদ, সমাজে আমার একটা বিরাট মর্যাদা আছে। চোরাই মাল ধরা পড়লে শুধু মান মর্যাদায় নষ্ট হবে না, কল্যাণের মতো হেড হয়ে যাবে। আগে বেপুরা হয়ে কাজ করেছি, কিন্তু এখন সেটা কি সম্ভব? বিনোদ, মাকে তুমি বিড়ির দাম দাওনি কেন? তুমি কি জানো না এই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে? তাহলে কেন তুমি অমানুষের মতো কাজ করলে? আমার 25 টাকা যে 1 বছর ধরে পরে আছে বলে একটা অভাবী সংসারকে তুমি পুষি করে রাখবে? 1 টাকা 2 টাকা করে তো তুমি কেটে নিতে পারতো। এতটুকু মনুষ্যত্ব নেই তোমার মধ্যে? ওষুধেও তো এমন কাজ করবে না। এখন যদি ধরে ধরে চল লাগিয়ে দেয়, চোর মারা এত সস্তা নয়। আমার 25 টাকা 1 বছর ধরে পরে আছে। আজ নয় কাল, কাল নয় পরশু বলে কাটাচ্ছে, দেবার নাম কেউ নেই। আমি হাতে পেয়েছি, কেটে নিয়েছি, বেশ করেছি। আপনি যা খুশি করতে পারেন। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ বিনোদ। আরে জান মশাই যান, দাঁড় খেয়ে যে দাঁড় সুদ করতে পারে না তার আবার বড় বড় কথা। দাড়ি বোনটা রাত 10টার সময় এসে বিনুদ্দা বয়ে গায়ে লেলিয়ে পরে মাল নিয়ে গেল। সোয়ারের বাচ্চা। কি বললে শালা? একটা নিরীহ লোককে এইভাবে মারবে তুমি? তোমার পদ্মা তো কম নয়। জানো আমি তোমাকে কি করতে পারি? জানি চুরে চুরে মাস্ত ভাই, আপনি আমার কিছুই করতে পারবেন না। কি বললে? আরে হতে পারেন আপনি এক গ্রামের ধনী লোক, কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নই। আপনার বস্তিতে ভাড়া থাকি, থাকতে না দিন অন্যত্র চলে যাব। আর কি করতে পারেন আপনি আমার? আপনাকে অপমান করেছে বাবু, আপনাকে অপমান করেছে। বেটাদের এত বড় শ্রদ্ধা। বিনোদ, আচ্ছা বিনোদের কাছে কত টাকা পাবে তুমি? ওরা পাবে না স্যার, ওরা পাবে না। আমি আরো 15 টাকা পাবো। তুমি চুপ করো বিনোদ। সত্যি তুমি অন্যায় করেছো দীপক। একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা ঠিক নয়। আচ্ছা তোমার 15 টাকা আমি দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। বিনোদ এদিকে এসো। কোথায় পাঠালেন ওকে? আসছে, একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা দীপক, তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়ে এইভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলেও তো 2 পয়সা রোজগার হয়। ইংরেজিতে প্রবাদ আছে, দেশের যুব শক্তি এইভাবে অপচয় হলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন আই মিন টাকা। আমি যদি তোমাকে টাকা দেই, ব্যবসা করবে তুমি? আপনি আমাকে টাকা দেবেন? কিন্তু কি স্বার্থে আপনি আমাকে টাকা দেবেন? স্বার্থ? ইয়াং ম্যান, পৃথিবীতে সবাই কিন্তু স্বার্থের দাস নয়। তাছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আমার কাছে সাহায্যের জন্য আসবে, কিন্তু এলো না। আমার বাবা আপনার বন্ধু ছিলেন, কিন্তু বাবা তো এসব কথা কোনোদিন আমাকে বলেননি। বলবে না, কারণ শিবনাথ হয়তো আজও ভাবছে ওর এই দুর্ভাগ্যের মূলে আছি আমি। জাগিয়ে আমার কর্তব্য আমি করে যাব। লোকে যা খুশি ভাবে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। এই নাও, এই খামটার মধ্যে 2000 টাকা আছে।
এতগুলো টাকা কি বিশ্বাসে? বিশ্বাস? কথা কি জানো দীপক, তোমরা আমাকে যত নিকৃষ্ট জীব ভাবো না কেন, আসলে বোধ হয় আমি ততটা নিকৃষ্ট নই। মানুষকে, বিশেষ করে তরুণ সমাজের উপর আমার অগাধ আস্থা আছে। তোমরাই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ। এই নাও নাও, ধরো। কিন্তু স্যার, এই টাকা দিয়ে তুমি ব্যবসা আরম্ভ করো। প্রয়োজন হলে তোমাকে আমি আরো টাকা দেব। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আসছি, গুড বাই। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার আমি আগে বুঝতে পারিনি। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসুখ সর্বস্ব, কিন্তু ওনার ব্যবহারে আমার ধারণা বদলে গেল। ভাইয়ের ব্যবহার দেখে মানুষকে বিচার করতে যাওয়া সত্যিই মূঢ়তা। দীপকদা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো। বলতে ঠিক ভরসা পাচ্ছি না। কথাটা শুনলে তুমি চটে যাবে না তো? মানে কথাটা শুনে তুমি যদি রেগে যাও? না, বলো না, কি বলবে? তোমাকে দেখলে আমার ভীষণ ভয় হয় দীপুদা। মনে হয় তোমার মধ্যে যেন আগ্নেয়গিরি লাভা স্রোত বইছে, যে কোনো মুহূর্তে দাবানল হয়ে জ্বলে উঠবে তুমি। মনে হয় তোমার মধ্যে বিক্ষুব্ধ আত্মা একটা কিছু করবার জন্য চটপট করছে। তাই নাকি? তোমার ভয় নেই চন্দন? আমি অভয় দিচ্ছি, বলো কি বলতে চাও? ইয়ে মানে দীপাকে 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 আমি বিয়ে করতে চাই। চন্দন, অবশ্য